আজ আমরা ফিজিক্সে তোমাদের ক্লাস 11 থেকে নেক্সট টপিক যেটা আলোচনা করব লেকচার 1 কাইনেমেটিক্সের উপর। আর আজ আমাদের পড়ার যে টপিকগুলো হবে অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন, ইকুয়েশন অফ মোশন ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, মানে যেগুলো আমরা হচ্ছে গতির সমীকরণ বলে জানি, নিউটনের সমীকরণ নয়। হ্যাঁ, তো এখানে কিন্তু পার্টিকুলার একদম কন্ডিশন উল্লেখ করা আছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে ত্বরণ যেখানে ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট থাকে। নেক্সট একদম আলোচনা করব ওয়ান ডাইমেনশনাল মোশন আন্ডার গ্র্যাভিটি, যেটাকে আমরা উলম্ব গতির মোশন বলি, মানে একটা বডিকে উপর দিকে ছোঁড়া হবে, নিচের দিকে পড়বে, হ্যাঁ, এই ধরনের কাজ কারবারগুলো এখানে সব হবে। একদম দেখো, ফার্স্ট তোমাদের সামনে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট থেকে একটা অত্যন্ত সহজ একটা গাণিতিক প্রশ্ন আছে এখানে। প্রবলেম সলভ থেকে শুরু করে আজকে থিওরি ডিসকাশন সব কিছু হবে। একদম কোশ্চেন যেটা রয়েছে, এ পার্টিকেল মুভস অ্যালং দ্য সার্কামফেরেন্স অফ সার্কেল ফ্রম পি টু কিউ অ্যাজ শোন। পাশে দেখো একটা ছবি দেওয়া আছে, ওখানে বলা হচ্ছে এই পি বিন্দু থেকে, মানে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে এতটা হচ্ছে একটা কোণা আসছে এই পথ বরাবর। তাহলে কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স মুভড বাই দ্য পার্টিকেল। অপশান তোমাদের কাছে আছে আর পাই আর বাই 6, √2r পাই আর, √2r পাই আর বাই 2, আর এটা হচ্ছে আর পাই আর বাই 2। হ্যাঁ, কারণ দেখো এই কাজগুলো করা অ্যাকচুয়ালি খুব সহজ কাজ। মানে আমরা ডিস্টেন্স বলতে কী বুঝি, ডিস্টেন্স বলতে যতটা পথ যায় সেটা। তাহলে এখানে দেখো ওই বৃত্তের, মানে এখানে অ্যাকচুয়ালি সহজ কাজ করছে কি, এখানে সহজ কাজ হচ্ছে দেখো যতটা গেছে ওটা অ্যাঙ্গেল করতেছে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণে যাচ্ছে। তাহলে একটা টোটাল সার্কেল হলে তার হয় 360, 90 মানে তার 1/4 অংশ। তাহলে বলে একটা বৃত্তের পরিসীমা সূত্র কী হয়, 2 পাই আর, তার নিশ্চয় 1/4 অংশ যাচ্ছে। এটা হবে ডিস্টেন্সটা, হ্যাঁ, ডিস্টেন্স, এটাকে দূরত্ব বলি আমরা। তাহলে দূরত্ব কত হবে, কাটলে কত হবে, পাই আর বাই 2 হবে, পাই আর বাই 2, কোনো সমস্যা নেই। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট মানে কী হয়, প্রাথমিক আর অন্তিম অবস্থার মধ্যে সরলরৈখিক যে দূরত্বটা হয়। মানে এখানে দেখতে গেলে একদম এই কোণা থেকে শুরু করে একদম ওই কোণা পর্যন্ত এই পথটা তুমি কী করে পাবে। দেখো, হ্যাঁ, যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ, মানে এটা সহজ কেস দিয়েছে, এটা তো সেই সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে অতিভুজ বের করতে গেলে ধরো অতিভুজের সামথিং ধরো এক্স হবে, তাহলে ফর্মুলা হয়েছে এক্স স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এটা আসবে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে কি 2r স্কোয়ার। তাহলে এখান থেকে এক্সের মান কত আসবে, √2 আর। কোনো অপশানে কি মিলছে, হ্যাঁ দেখো সিটটা মিলছে, যে ডিসপ্লেসমেন্ট মানে সরণটা হচ্ছে √2r আর দূরত্বটা হচ্ছে পাই আর বাই 2, যেটা আমরা এখানে আর এখানে বের করছি। এইটা একদম তোমাদের জন্য প্রাথমিক কেস ছিল। এবার এরপরে যেটা আমাদের কাজ হবে, ধরো সব সময় যে তোমাকে পার্টিকুলার 90 ডিগ্রি কোণেই থাকবে তার কোনো মানে নেই। কোনো থাকতে পারে 60 ডিগ্রি কোণ, কোনো থাকতে পারে হয়তো আরও বেশি 90 ডিগ্রি ধরো 120 ডিগ্রি দিল। তাহলে বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য তখন কী কাজ করবে, তার জন্য একটা স্ট্যান্ডার্ড নিয়ম দেখার পরে একটু শেখানো আছে, একটু আলোচনা করে দিই। ওকে, নেক্সট একটু তাহলে নিয়মগুলো শিখে নাও যে আসলে কীভাবে কাজ কারবার করতে হয় এখানে। দেখো, ধরো যে কোনো যদি অ্যাঙ্গেলে থাকে, যেমন ধরো ফর এক্সাম্পল ধরো এখানে দেখো পি বিন্দুটা ছিল এখানে, কিউ বিন্দু ছিল এখানে, এখানে তার 90 ডিগ্রি নেই এবং কত ডিগ্রি বলাও নেই, কিন্তু শুধু থিটার মানটা দিয়ে দিয়েছে। তাহলে এই পার্টিকুলার কেসের জন্য তুমি কাজ কী করবে, দেখো এখানে দেখো দুটো উদাহরণ দেওয়া আছে, যে থিটার মান 90 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে। তাহলে এখানে কাজ হবে, দেখো তোমরা সেই সূত্র জানো, বৃত্তের ক্ষেত্রে হয় বৃত্তের চাপ সমান হয় কোণ ইন্টু ব্যাসার্ধ। তাহলে এখানে ধরো এখানে বৃত্তের চাপ ধরো পি থেকে কিউ অবধি আছে এটা, তাহলে এখানে তোমার বৃত্তের চাপ যদি বলো তুমি, হ্যাঁ বৃত্তের চাপ, ওটাকে কী বলবে, এক্স বলে দিই, ওটা সামথিং কিছু এক্স, ওই এক্স সমান হবে কোণটা আছে থিটা আর ব্যাসার্ধ আছে আর, তাহলে এক্স সমান হবে থিটা ইন্টু আর। এটাতে কী বেরোবে, এটাতে বেরোবে তোমার হচ্ছে দূরত্ব বেরোবে, মানে যাকে ডিস্টেন্স বলা হয়। ডিসপ্লেসমেন্ট কী করে পাবে, ডিসপ্লেসমেন্ট পেতে গেলে তোমাকে তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে ওই ত্রিভুজ থেকে কাজ কারবারগুলো করতে হবে। দেখো দূরত্ব বের করা তো কোনো কষ্টই নেই, মানে শুধুমাত্র বৃত্তচাপ বের করলেই কাজ হয়ে যায়। মানে তুমি তাহলে পাচ্ছ এখান থেকে এক্সের মান হবে থিটা ইন্টু আর,
কিন্তু সরণ বের করার জন্য আছে, তাহলে নিচে এই যে বিষয়টা লেখা আছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কী করে জেনারেল কেসের ক্ষেত্রে বের করা হয়, এই শর্টকাট নিয়মটা শুধু ফর্মুলাটা মনে রাখবে, মান বসালে কাজ শেষ। তাহলে আমরা ডিস্টেন্সের ক্ষেত্রে কী দেখলাম যে এল বা এক্স আমি যাই বলি, এক্স এক্স সমান আর ফর্মুলা হবে কোণ ইন্টু ব্যাসার্ধ, এটা শর্ট ফর্ম। আর যদি ডিসপ্লেসমেন্ট বের করতে হয়, ডিসপ্লেসমেন্টকে তুমি এস দ্বারা লিখতে পারো। এস সমান শুধু ফর্মুলা মনে রাখবে, এর হয় জেনারেল ফর্ম যেটা 2r sin θ/2, 2r sin θ/2। তুমি সিম্পলি এই ফর্মুলা বসিয়ে দেখো, ভেরিফাই করে দেখো, আগে যে উত্তরটা বেরাইছে 90 ডিগ্রি কেসে একদম সেম আসবে। তুমি এই পাশে 90 ডিগ্রি আছে মান বসিয়ে দেখো, 90 ডিগ্রি একটা 60 ডিগ্রি দুটো দিয়েছে, মান বসাও। তাহলে এই 90 ডিগ্রির ক্ষেত্রে যদি তুমি এক্স বের করতে চাও, মানে যাকে দূরত্ব বলা হয় ডিস্টেন্স, তার ফর্মুলা হয় কোণ ইন্টু ব্যাসার্ধ। তাহলে কোণের জায়গায়, আচ্ছা একটা বিষয় বলি, এই কোণটা কিন্তু ডিগ্রিয়ে করবেন, কোণটা করতে হবে রেডিয়ানে, এটা কিন্তু একদম ভুল করবেন, ঠিক আছে? সে পাই রেডিয়ান যেটা হয় পাই। তাহলে বলো এখানে কোণের জায়গায় থিটা ছিল 90, মানে কি π/2, তাহলে π/2 ইন্টু তোমার হচ্ছে কী আছে আর, আর মানে এখানে আরই আছে, দেখো ওই উত্তরটাই আসছিলো πr/2, সেখানেও আসছিলো। তাহলে এখানে সরণটা কত হবে, এসের মান 2 ইন্টু আর যেমন আছে থাকবে, ওটা কোনো সমস্যা নেই, 2 ইন্টু আর থাকবে। এটা হবে সাইনের মানে 90/2 মানে 45 হবে, তাহলে সাইন 45, সাইন 45 মান কত হয় 1/√2, তাহলে এটা হবে 2r/√2, এটা √2 কেটে যাবে উপরে, 2 আছে মানে তো √2 ইন্টু √2 আছে, তাহলে এটা হবে √2 ইন্টু আর। একদম তুমি ভেরিফাই করে দেখো, আগে যেটা আমরা করছিলাম আগের কেসে দেখো ওই উত্তরটাই আসছিলো, সরণ আসছিলো √2 ইন্টু আর, আর দূরত্ব আসছিলো πr/2। একদম এখানে কিন্তু জেনারেল সূত্র থেকে ভেরিফাই হয়ে গেলে, এই সূত্রগুলো ভালো করে লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ হবে। তাহলে তোমরা আমাকে করে বলো 60 ডিগ্রিটা উত্তর কত হবে, এক্সের মান কত হবে আর এসের মান কত হবে, সরণ আর দূরত্ব প্রত্যেকে করো, করে বলো কত করে হলো। এর ক্ষেত্রে এক্সের মান কত হবে আর এসের মান কত হবে। তাহলে 60 ডিগ্রি দেখো কেসে করলে তোমরা অনেকে হয়তো পারছো, যারা পারো একটু দেখে কীভাবে করবে। এক্সের ফর্মুলা কী ছিল, থিটা ইন্টু আর, তাহলে 60 ডিগ্রি মানে কত হয় π/3, যেহেতু রেডিয়ানে লিখবো π/3 ইন্টু আর, তাহলে এটা আসবে πr/3 আসবে, প্রথমটার উত্তর πr/3। আর সরণটা আসবে তোমার সূত্র যেটা হয় 2r sin 60/2 হবে, যেহেতু θ/2 করতে হয় আমাকে নিয়ম, তাহলে এটা আসবে sin 30, sin 30 মান কত হয় হাফ, তাহলে 2r ছিল ইন্টু এখানে হাফ, 2 কেটে যাবে, উত্তর হবে আর। তাহলে সরণটা হবে আর, দূরত্ব হবে πr/3, কোনো সমস্যা নেই একদম। নেক্সট এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা দেওয়া আছে, যেগুলো তোমাদের অবশ্যই জানার দরকার আর কি, অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড সম্পর্কে। গড় বেগ আমরা কাকে বলি, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, মানে মোট সরণ বাই মোট সময়, এই বিষয়টাকে বলা হয় গড় বেগ। আর গড় দ্রুতি কাকে বলে, অ্যাভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, মোট দূরত্ব বাই মোট সময়, এগুলো সাধারণ ব্যাপারে হয়। তাহলে আমাকে বলো এখানে অ্যাভারেজ ভেলোসিটি বড় হবে না অ্যাভারেজ স্পিড বড় হবে? যেহেতু দেখো স্পিড মানে কি হয়, স্পিড মানে তো হ্যাঁ এখানে লেখা আছে, রিমেম্বার বলছে যে এখানে যেমন ডিসপ্লেসমেন্টের থেকে ডিস্টেন্স কিন্তু বড় হয়, সমানও হতে পারে, যদি সরল লেখায় যায় তাহলে সরণও যা হবে দূরত্বও তা হবে, আদারওয়াইজ কিন্তু অলওয়েজ ডিসপ্লেসমেন্টটা ছোট হবে ফ্রম ডিস্টেন্স, মানে দূরত্বটা বড় হবে। আর বেগের দিক থেকে দেখতে গেলে দ্রুতিটাই বড় হবে, গড় দ্রুতি, সেই তুলনায় গড় বেগটা অনেক ছোট হবে। তাহলে জাস্ট প্রাথমিক কিছু বিষয় ছিল। আচ্ছা এখানে দেখো আরেকটা থিওরি পড়ানো আছে, যে কিছু শর্টকাট টেকনিক আর কি, যদি কোথাও এরকম কেস আসে, বলা হচ্ছে ইফ এ বডি কভার্স n ইকুয়াল ডিস্টেন্স উইথ ভেলোসিটিস v1 v2 v3 এম করে vn পর্যন্ত, মানে যেমন সে আমরা করতাম না যে প্রথম x দূরত্ব গেল এত, পরে x গেল এত, ওরকম বলছে যদি ইকুয়াল ডিস্টেন্স কভার করে, ধরো n ইকুয়াল আছে, অনেক থাকতে পারে 4, 5টা 10টা, প্রত্যেকের বেগ আলাদা আলাদা আছে প্রত্যেকের, তাহলে তার ক্ষেত্রে অ্যাভারেজ বেগ কী করে বের করবে, গড় বেগ, সেই বের করার জন্য দেখো শর্টকাট ফর্মুলা দিয়েছে, ডাইরেক্ট এই ফর্মুলা মনে রাখবে, ভি অ্যাভারেজের ফর্মুলা হবে
এন বাই কতগুলো ওরকম পদ আছে, এন বাই ফর্মুলা হচ্ছে 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3। হ্যাঁ, ওরকম করে একদম ভিএন পর্যন্ত যোগ হয়ে যাবে। এটা ছিল তোমার শর্টকাট ফর্মুলা। শুধু এই ফর্মুলাটা একটু আমাদের খেয়াল রাখলেই কাজ হবে। এখানে একদম প্রুফ করে দেওয়া আছে। হ্যাঁ, যেটা আমি তোমাকে বলছিলাম, দেখো প্রত্যেকটা ধরো ডিডি করে ধরছে, প্রত্যেকটা ডিডি করে আছে। তাহলে ধরো এর বেগ আছে v1, এর বেগ v2 করে আছে প্রত্যেকের। তাহলে প্রত্যেকের সময় বের করতে হবে আমাকে, কারণ নিচে করতে হয় মোট সময়। তাহলে নিচের সময়টা হবে দূরত্ব বাই বেগ, প্রত্যেকের জন্য t1 t2 করে বেরাইছে। তাহলে প্রত্যেকের জাস্ট মান সিম্পলি বসিয়ে দিলে এখানে এই ফর্ম চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার হয়। এবার যদি তুমি দেখো একটা স্পেশাল কেস করো, যে ধরো দুটো পদ আছে, মানে ধরো প্রথমটা এক্স গেলো, বলতে দিতে পারে এক্স গেছে, তাহলে এন এর মান কত হবে? 2 হবে। আচ্ছা, এন এর মান 2 বসিয়ে সিম্পলি দুটো বেগে মান বসলে এটা চলে আসবে। তুমি দেখবে অনেক জায়গায় এই ফর্মুলা কিন্তু অপশানে দেখায়। অ্যাভারেজ বেগ তখনই 2 × v1 v2 বাই v1 প্লাস v2 হবে যদি ওদের দূরত্বটা যদি দুটারই যদি সেম থাকে, সরণটা, তবে কিন্তু ওটা হবে না, নাহলে হবে না। এটা একদম শর্টকাট টেকনিক, কারণ বুঝতেই পারছো নিটের প্রশ্ন মানে তার প্রত্যেকটা প্রশ্নের সময় থাকে 1 মিনিট করে। অতএব এই শর্টকাট টেকনিক না লাগালে তুমি যদি কষতে শুরু করে দাও তাহলে মোটামুটি ভালো পরীক্ষা হবে। ওকে, নেক্সট একটা তোমাদের জন্য প্রবলেম এখানে আছে। প্রশ্নটা আমি পড়ি। বলছে এ পারসন ট্রাভেলিং ইন স্ট্রেট লাইন, মানে সরলরেখা বরাবর যাচ্ছে, মুভস উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি v1, স্থির বেগে যাচ্ছে v1 বেগে, ফর এ সার্টেন ডিস্টেন্স x অ্যান্ড উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি v2 ফর নেক্সট ইকুয়াল ডিস্টেন্স। তাহলে প্রথম x গেছে v1 বেগে, তারপরে আবার x গেছে v2 বেগে। দ্য অ্যাভারেজ ভেলোসিটি v উইল বি। এক্ষুনি তো সূত্র করে এলাম তোমাদেরকে, তাহলে সেই সূত্র লাগাও। ফর্মুলা কী হয়? গড় বেগের রাশিমালা কতগুলো নাম্বার গেছে ডিভাইডেড বাই 1 করে বেগ যোগ করতে হয়। এই যে তোমাদের 4টা অপশান আছে তোমাদের কাছে। হ্যাঁ, এটা 1 নম্বর অপশান, এটা 2 নম্বর অপশান, এটা 3 নম্বর অপশান, এটা 4 নম্বর অপশান। বুঝতেই পারছো একদম রিসেন্ট প্রশ্ন, নিটের 2019 সালের প্রশ্ন এটা। তোমাদেরকে আমি এক্ষুনি যে শর্টকাট টেকনিক শিখালাম, দেখো পাশে লেখা আছে এখানে এই সূত্রটা। তাহলে ওখানে তুমি v1 আর v2 থাকবে, কারণ আর তো নেই, দুটোই ব্যাপার আছে। আর তাহলে এনের মান তাহলে 2 বুঝবে। তাহলে এনের মান বুঝছে 2, নিচে দুটা বেগ যোগ ফলে দেখো নিচে মানে কোনাকুনি গুণ করে দিলে 1/v1 প্লাস 1/v2 সমান আসবে v মানে 2/v। তাহলে অপশান অনুযায়ী কোনটা মিলতেছে? 3 নম্বর অপশানটা মিলতেছে। ওই যে 2/v সমান 1/v1 প্লাস 1/v2। এটা তোমাদের সামনে কষে দেওয়া ছিল, বাট তোমরা চেষ্টা করলেও পারতে, খুব একটা কঠিন নয়, কারণ এখন যে সূত্র শিখালাম যে একদম সূত্রে একদম পড়ে আছে। নেক্সট তোমাদের কাছে দেখো এটা আছে সিবিএসসি IPMT এক্সাম 2011 সালে পড়ছিল। কোশ্চেন বলছে পার্টিকেল কভার্স হাফ অফ ইটস টোটাল ডিস্টেন্স উইথ স্পিড v1 অ্যান্ড দ্য রেস্ট হাফ ডিস্টেন্স উইথ স্পিড v2, ইটস অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য কমপ্লিট জার্নি। দেখো অঙ্কটা এমনি ভাবলে বা কষতে শুরু করলে বিশাল সময় লাগবে, কিন্তু এক্ষুনি তোমাদেরকে আমি শর্টকাট টেকনিকটা শিখালাম। যদি ডিস্টেন্স ইকুয়াল হয় তাহলে শুধু কতগুলো ভাগে ভাগ হচ্ছে, নাম্বারটা উপরে থাকবে, নিচে বেগগুলো 1 করে যোগ হবে, ব্যাস। ওই টেকনিক ফলো করে একদম কাজ হবে এক্ষুনি। এটা প্রত্যেকে একদম চেষ্টা করো। এটা দেখো এক্ষুনি আমরা করছিলাম। আমার দেখো জেনারেলের সূত্র কী ছিল? আমার জেনারেলের সূত্র হয় যে অ্যাভারেজ বেগ বলো বা অ্যাভারেজ স্পিড বলো, ফর্মুলা হয় কতগুলো পথ আছে ডিভাইডেড বাই 1/v1 প্লাস 1/v2, সরি 1/v2, এভাবে হয়। দুটো ছিল বলে দুটোই রাখছি। এনের মান তো 2 হচ্ছে, কারণ বলছে মোট পথকে 2 ভাগে সমান ভাগে ভাগ করছে, তাহলে এনের মান 2 হচ্ছে। আর নিচে হবে 1/v1 প্লাস 1/v2, তাহলে নিচে v1 v2 লসাগু যাবে, লসাগু উপরে উঠে যাবে একদম। তাহলে কষলে দেখা আসবে 2 × v1 v2 বাই v1 প্লাস v2। এটা কিন্তু একদম শুধুমাত্র MCQ করার জন্য শর্টকাট টেকনিক। এই টেকনিকে যদি লং প্রশ্ন কোথাও লাগাও বোর্ডের এক্সামে, তাহলে কিন্তু মাস্টার চাইলে নাম্বার না দিতে পারে। হ্যাঁ, তোমাকে তখন ডেরাইভ করে করতে হবে। তাহলে চলো আমরা যাই নেক্সট কিছু প্রবলেমে, আরও কিছু। এখানে তার আগে দেখো আরও কিছু থিওরি দেওয়া আছে, যে যদি কখনো তোমাকে ইনস্ট্যান্টিনিউয়াস ভেলোসিটি বের করতে হয়,
যাকে আমরা জানি তাৎক্ষণিক বেগ হিসাবে। তাহলে তাৎক্ষণিক বেগ মানে কি হয়, ক্ষুদ্র সরণ বাই ক্ষুদ্র সময়, ভি সমান হয় ডিএস বাই ডিটি। আর দেখো যদি লেখচিত্র দিক থেকে দেখো তাহলে ডিএস বলতে এই লম্বটা বোঝায় আর ডিটি বলতে ভূমিটা বোঝায়, লম্ব ভূমি মানে ট্যান থিটা হয়। এই জন্য যে কোনো এস ভার্সেস টি গ্রাফের নতি বের করলেই ওটাই হয় বেগের মান। নতি বের করো বা ওর তুমি ট্যান থিটার মান বের করো অ্যাঙ্গেল থেকে, তাহলে তুমি পেয়ে যাবে একদম বেগের মান। তাহলে এই টেকনিক কিন্তু লাগবে কাজে, মনে রাখতে হবে। এটা একদম ভালো করে মনে রাখবে। আচ্ছা তাহলে বলেই দিই, দেখো যেহেতু এখানে হেডিং ছিল তোমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, যদি বলা থাকতো তাৎক্ষণিক ত্বরণ তখন তাহলে ভিটি গ্রাফের উপর কাজ হতো, কারণ ভিটি গ্রাফের নতি বের করলে হবে ত্বরণ, একদম সেম কাজ হবে। চলো একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা একদম করো। এটা নিট 2016 সালের প্রশ্ন, একদম কারেন্ট। আচ্ছা আমি কোশ্চেনটা পড়ি। 2 cars P and Q starts from a point at the same time in a straight line and their position are represented by xp, মানে p পার্টিকেলের পজিশন যেটা xp টা আছে 80 প্লাস বিটি স্কোয়ার, আর q পার্টিকেলের পজিশনটা আছে x অফ q ft মাইনাস টি স্কোয়ার। তার কোশ্চেন বলছে at what time do the cars have the same velocities। তাহলে ভেলোসিটি সেম বলছে মানে কি করতে হবে, দুটার এক্স দেওয়া আছে, তুমি এখানে কি দেখলে এক্সকে ডেরিভেটিভ করলে ভি পাওয়া যায়, তাহলে একে ডেরিভেটিভ করো তাকে ডেরিভেটিভ করে দুটো ভি পাবে, দুটো ভিকে সমান করে দিবে, তারপর টির মান বেরিয়ে যাবে। এখানে দেখো দেওয়া আছে এক্স অফ পির মান আছে 80 প্লাস বিটি স্কোয়ার, আর এদিক থেকে এক্স অফ কিউর মান দেওয়া আছে এফটি মাইনাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে বেগ বের করতে হলে যদি ভিপি বের করতে হয় তাহলে ফর্মুলা হবে ডিএক্সপি বাই ডিটি। ওকে টি সাপেক্ষে করতে হবে ডেরিভেটিভ, তাহলে এটিকে ডেরিভেটিভ করলে টিটা 1 হয়ে যাবে, থাকবে এ, আর এটা টি স্কোয়ার ছিল মানে 2 সামনে আসবে, তাহলে এটা হবে 2বিটি। এটা বেরালো পির বেগ। এবার যদি কিউর বেগ বের করতে চাও, ভি অফ পি যেটা বেরাবে, ভি অফ কিউ যেটা বেরাবে সেটা হবে ডিএক্স কিউ বাই ডিটি। তাহলে একে টি সাপেক্ষে করলে দেখো এফ টি আছে মানে এফ থাকবে, টিটা 1 হয়ে যাবে, আর যেটা ছিল তোমার টি স্কোয়ার ওটা হবে 2টি। এটা হবে বলা আছে দুটো বেগ সমান হবে বলছে, তাহলে তুমি করে দাও ভিপি সমান ভি কিউ, তাহলে তুমি পাচ্ছ ভিপি সমান ভি কিউ। মান বসাও, ভিপির মান কত হচ্ছে এ প্লাস 2বিটি, আর ভি কিউর মান আসছে এফ মাইনাস 2টি। কোশ্চিন তোমার কি চাইছিল এখানে, অ্যাট হোয়াট টাইম, হ্যাঁ দেখো টাইম বের করতে বলছে, সময় চাইছে, তাহলে এখান থেকে তুমি সময়টাকে এক জায়গায় নিয়ে আসো, যে কমনলি টির মান বের করলো। একদম সহজ কাজ, এগুলো খুব একটা কঠিন নয়, একদম নেই। হ্যাঁ আমি এটা তো কষেই দিই, দেখো দেখে দিই 2বিটি আসবে, আর ওদিক থেকে এলে এটা প্লাস 2টি হবে, আর ওদিকে হবে এফ মাইনাস এ। আমার মনে হয় না এরপর আর কষার দরকার আছে, কারণ অপশানগুলো দেখো, অপশানগুলোতে কোনটাতে এফ মাইনাস এ আছে, হ্যাঁ চারেরটাই তো হচ্ছে। এখান থেকে টি কমন যাবে, 2b প্লাস 2 আসবে, ওটা নিচে নেমে যাবে ওদিকে, ঠিক আছে। দেখা একদম এই 4 নম্বরটাই হচ্ছে, এটা ছিল 1 নম্বর অপশান, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ছিল, এটা 4 নম্বর ছিল, হ্যাঁ 4 নম্বরটাই হবে উত্তর একদম। আশা করি এগুলো খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, অঙ্ক যদি বুঝতে পেরে যাও তাহলে কাজ হয়ে যাবে। ওকে নেক্সট তাহলে যাই আরও কিছু প্রবলেমে। তোমরা প্রথমে চেষ্টা করবে কিছুটা, না পারলে তো আমি আছি করে দেবো একদম। নেক্সট দেখো পড়ছে এটা সিবিএসসি আইপিএমটি 2006 সালের প্রশ্ন, বলছে পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন ওএক্স বরাবর যাচ্ছে অ্যাট এ টাইম টিটা সেকেন্ডেই আছে বলছে এসআইএ, দ্য ডিস্টেন্স এক্স ইজ মিটার, দূরত্বটা মিটারে হচ্ছে, অফ দ্য পার্টিকেল ও ইজ গিভেন বাই, আচ্ছা মানে তার যে সরণের যে এক্সপ্রেশনটা দেখো দেওয়া আছে, এক্সের মান 40 প্লাস 12t মাইনাস টি কিউ আছে।
কোশ্চেন বলছে হাউ লং উড দ্য পার্টিকেল ট্রাভেল বিফোর কামিং টু রেস্ট। তাহলে একদম সহজ ব্যাপার, রেস্ট হবে মানে কি থেমে যাবে বলছে। তাহলে তুমি আগে এক্স থেকে ডেরিভেটিভ করে ভি বের করো, ভিকে 0 করে দিবে, করে তুমি টির মান পেয়ে যাবে। হ্যাঁ, এগুলো খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। তাহলে একদম করো, তোমরা একটু করো, তোমাদেরকে আমি হেল্প করে দিই একটু। বেগের রাশিমালা যেটা হয় ভি সমান, তোমার জন্য অপশান আছে 1-এ আছে 24, 2-এ আছে 40, 3-এ আছে 56, 4-এ হচ্ছে 16। হ্যাঁ, এখানে যে প্রশ্নটা বলছিল হাউ লং উড দ্য পার্টিকেল ট্রাভেল, মানে ছিল দূরত্ব বের করতে হবে। তাহলে তোমার কাজ হবে আগে ওই ভিটাকে শূন্য করে দিয়ে টিটা পেয়ে যাবে। ওই টিটা এই এক্সের যে ইকুয়েশনটা আছে, এক্সের জায়গায় টির মানটা বসিয়ে দিলে কাজ হয়ে যাবে, এক্সের মান পেয়ে যাবে। যারা করতে পারছো নি, সমস্যা হচ্ছে, একটু দেখে নাও কীভাবে কী করবে। স্যার 56 আছে। হ্যাঁ, এটাতে যোগে দেখো 40কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, 0। 12টি আছে মানে 12 থাকবে শুধু, আর টি কিউ মানে হবে 3t স্কোয়ার। বলা হচ্ছে রেস্ট হবে মানে ওটার মান নিশ্চয়ই 0 হবে, ওটার মান 0 হচ্ছে। তাহলে এখান থেকে দেখা হবে 3t স্কোয়ার সমান 12, তাহলে তোমার টি স্কোয়ার সমান 12/3 মানে 4। তাহলে দেখো এখান থেকে তুমি টির মান পাচ্ছ 2 সেকেন্ড, হচ্ছে 2 সেকেন্ড। তাহলে ওই টির মানটা এক্সের এই যে ইকুয়েশানটা ছিল, এই ইকুয়েশান এক্সের জায়গায় টির জায়গায় মানটা বসে দিলে হবে কাজ। তাহলে এক্স সমান হবে তোমার 40 + 12 ইন্টু টির মান তো 2 পাচ্ছি, মাইনাস টি কিউব, মানে 2-এর কিউব, অ্যাকচুয়ালি 2-এর কিউব। এটা দেখো কষলে আসবে তোমার 56 মিটার। হ্যাঁ, খুব একটা ডিফিকাল্ট নয়। এই ধরনের প্রবলেম তোমাদের সমস্ত পরীক্ষাতে পড়ে, মানে নিটের লেভেলেও যেমন পড়ে, তোমাদের বোর্ডেতেও পড়ে, বা তুমি যদি অন্যান্য এক্সামগুলোর কথা ভাবো, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তাতেও পড়ে। নেক্সট যাই তাহলে অন্য একটা প্রশ্ন। এবার কিন্তু তোমরা পুরোটাই করবে, আমি শুধু একবার পড়ে দিতে পারি ম্যাক্সিমাম, ঠিক আছে? আচ্ছা, বলছে দ্য এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটস অফ এ পার্টিকেল অ্যাট এনি টাইম আর। এক্সের মান দেওয়া আছে দেখো 5t - 2t স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 10t রেসপেক্টিভলি, আর এক্স অ্যান্ড ওয়াই আর ইন মিটার অ্যান্ড সেকেন্ড, মানে সব এসআই দিচ্ছে মেন ব্যাপার। তার কোশ্চেন হচ্ছে দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাট t ইকুয়ালস টু 2 সেকেন্ড ইচ। ত্বরণ বের করতে হবে শুধুমাত্র 2 সেকেন্ড পর। এই প্রশ্নটা আমি তোমাদের বলি, দেখো লেখা আছে নিট 2017-এ পড়ছে। যারা এটা করতে পারছো নি, দেখো এক্সের মান দেওয়া ছিল তোমার 5t - 2t স্কোয়ার। তাহলে তুমি আগে এক্স কম্পোনেন্টের জন্য বেগ কত, ত্বরণ কত বের করো, আর এটা ওয়াইয়ের কম্পোনেন্ট দেওয়া ছিল, তার একবার বেগ আর ত্বরণ বের করবে। তাহলে আগে যদি এক্সের কাজটা করি, তাহলে ভি সমান কী হবে, dx/dt। তাহলে যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে 5tটা 5 হয়ে যাবে, মাথার দুটোর সামনে চলে আসবে, 2 × 4 হবে 40। এটা ভি বেরালো। ত্বরণ বের করতে গেলে দেখো রাশিমালা লেখা আছে dv/dt করতে হয়, ত্বরণের রাশিমালা হয়, এ সমান হবে dv/dt। তাহলে এখানে যদি আবার ডেরিভেটিভ করা হয়, তাহলে 5টা কেটে 0 হয়ে যাবে, আর -40 হবে -4। এটা হলো এক্স কম্পোনেন্টের কাজ। এবার যদি কেউ ওয়াইয়ের কাজ করে, ওয়াইয়ের মান ছিল 10t, তাহলে এখান থেকে ভির মান আসবে, মানে এটি বলা ছিল এটা ভি অফ এক্স, এটা এ অফ এক্স, এটা ভি অফ ওয়াই, আর এ অফ ওয়াই হবে। এটা হবে 10, টিটা 1 হয়ে যাবে, আর এক্ষেত্রে এ অফ ওয়াই যেটা আসবে, ধ্রুবককে ডেরিভেটিভ করা মানে কি 0। তাহলে ওয়াই কম্পোনেন্টে কোনো কন্ট্রিবিউশনই থাকবে না, থাকবে শুধু এক্সে, তার উত্তর হবে -4। ঠিক আছে, একদম দেখো 3 নম্বর যে অপশানটা ছিল এইটা, -4 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটাই হবে। খুব ভালো প্রশ্ন ছিল, একদম মুখরোচক। ওকে, নেক্সট আমরা শিখবো, দেখো এতক্ষণ আমরা যেটা শিখলাম, স্মরণ থেকে বেগ করা, বেগ থেকে ত্বরণ করা, এই কাজ। যদি তোমাকে উল্টো কাজ দেয়, সেই সংক্রান্ত আগে থিওরি পড়লেই তারপর অঙ্কপাতিতে যাব। দেখো কীভাবে কাজ কারবারগুলো করছে। আমরা বেগের ফর্মুলা এখন দেখছিলাম, ভি সমান হয় ds/dt, কোনো সমস্যা নেই। তাহলে দেখো কণাকণিগুলো গেছে, ds সমান আসবে v × dt। তাহলে যদি কখনো স্মরণকে পেতে হয়, এসের মান যদি পেতে হয়, তাহলে ভিকে করতে হবে টির সাপেক্ষে ডেরিভেটিভ, সরি করতে হবে ইন্টিগ্রেশন, যাকে বাংলায় বলা হয় সমাকলন করতে হবে। ওই দেখো পাশে করে দিয়েছে। তাহলে এসের করছে S1 থেকে S2,
এই লেখচিত্র থেকে করছে অ্যাকচুয়ালি আর কি, এখান থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। আর ভি ইন্টু ডিটি আছে মানে টি সাপেক্ষে করতে হবে, তাহলে করছে টি1 থেকে টি2 ইন্টিগ্রেশন। হ্যাঁ, করলে দেখো আসতেছে S2 মাইনাস S1 সমান ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিটি। এবং সেটা হবে যেগুলো যদি লেখচিত্র থাকে তার এই ভেতরে যে ক্ষেত্রফল হচ্ছে, ভিটি গ্রাফের ক্ষেত্রফল বের করা মানেই অ্যাকচুয়ালি সরণ বেরাবে, এটা একদম পরিষ্কার কথা। যদি কেউ বলে কেন, তাহলে দেখো আমরা এস সমান কি জানি, ভিটি হয়, এস সমান হয় ভিটি, তাহলে বেগ ইন্টু সময় করলেই তো সরণ হয়ে যায়। এখানে বেগ হচ্ছে এই দিকের অক্ষটা আর সময় হচ্ছে এই দিকের অক্ষটা, তাহলে এই বাহু ইন্টু এই বাহু মানে ভিতরের ক্ষেত্রফলটাই বোঝায়। একদম দেখো লেখা আছে, তোমরা চাইলে খাতাতে ছোটো ছোটো সূত্রগুলো একটু উল্লেখ করতে পারো যদি খুব দরকার হয়, না দরকার নেই। হ্যাঁ, তাহলে সরণটা হবে ভিটি গ্রাফের এরিয়া বের করলেই কাজ হবে। নেক্সট দেখো যদি থাকে এটির গ্রাফ, ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ। তাহলে ওখানে ত্বরণের উপর টাইমের ইন্টিগ্রেশন করলে তাহলে পেয়ে যাবে তুমি বেগ। হ্যাঁ, একদম সেম হবে, শুধু সেখানে ভিটি ছিল বলে এস বেরাতো, এখানে এটি আছে বলে ভি বেরাবে। একদম সেম কাজ হবে, সে করতে হবে ইন্টিগ্রেশন, তাহলে তুমি পাচ্ছ ভি2 মাইনাস ভি1 সমান হবে ইন্টিগ্রেশন অফ এডিটি। এবং এটাও হবে ওই ভিতরের ক্ষেত্রফলটা বের করলেই কাজ হবে, এরিয়াটা, এই এরিয়াটা বের করলেই কাজ হবে। থিওরি মোটামুটি কমপ্লিট। এবার এই থিওরির উপর কিছু স্পেশাল কাজ কারবার তোমাদেরকে করতে হবে। একদম ফার্স্ট দেখো যে প্রবলেমটা আছে তোমাদের সামনে, এটা নিট 2016-তে পড়ছিল। কোশ্চেন বলছে ইফ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ভি ইকুয়ালস টু আছে এটি প্লাস বিটি স্কোয়ার। ভেলোসিটি দেওয়া আছে, ভির মান এটি প্লাস বিটি স্কোয়ার, হোয়ার এ অ্যান্ড বি আর দ্য কনস্ট্যান্টস, ধ্রুবক হয়ে গেল। তাহলে কোশ্চেন বলছে দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ইট বিটুইন 1 সেকেন্ড অ্যান্ড 2 সেকেন্ড, কত দূরত্ব যাবে। তাহলে ভি দেওয়া আছে, চাইছে এস, কী করবে এক্ষুনি শিখাইছিলাম, ইন্টিগ্রেশন করতে হবে। কারণ তোমার কাছে ফর্মুলা আছে এস সমান হবে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। এইটা টির লিমিটটা দেখো দেওয়া আছে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তাহলে হবে লিমিট 1 থেকে 2। বাকি তোমার কাজ হবে এখানে ভির জায়গাতে ওই ভির যে ফর্মুলাটা আছে ওটা বসিয়ে দেবো, বসিয়ে ইন্টিগ্রেশন করলেই কাজ হবে। হ্যাঁ, 1 থেকে 2 লিমিট যেমন আছে থাকুক, এটা আছে এটি প্লাস বিটি স্কোয়ার ইন্টু ডিটি, এটা আছে 3/2a প্লাস 7/3b। মানে কোন অপশনটা হচ্ছে বলো না, এখানে যে অপশানগুলো ছিল দেখো, উপরেরটা আছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। কোনটা বলছো? 2 নম্বরটা 2 নম্বরটা হবে। ভেরি গুড। যারা ইন্টিগ্রেশন করতে পারোনি তাদেরকে আমি একটু দেখো কষে দিই। এটাকে দেখো ভাঙলে একবার আসবে এটি ডিটি, একবার আসবে বিটি স্কোয়ার ডিটি, এই তো। তাহলে এটি ডিটি ইন্টিগ্রেশন করলে হবে টি স্কোয়ার বাই 2 হবে, মানে এটা বাইরে থাকবে, এটা হবে টি স্কোয়ার বাই 2, লিমিট আছে 1 থেকে 2 পর্যন্ত, প্লাস বিটি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন করলে হবে বি ইন্টু টি কিউব বাই 3, লিমিট হবে 1 থেকে 2 পর্যন্ত। এবার মান বসাও সিম্পলি, এ বাই 2কে বাইরে বের করে দাও, একবার হবে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1, প্লাস এখানে হচ্ছে বি বাই 3 বাইরে বের করে দেই, ভেতরে টি কিউব আছে মানে একবার হবে 2 এর কিউব মাইনাস 1 এর কিউব, 2 এর কিউব মানে 8 মাইনাস 1। তাহলে দেখো 4 মাইনাস 1 মানে উপরে 3 হচ্ছে, সেটা হচ্ছে 7 হচ্ছে। 3 আর 7 দেখো ওই যে অপশান 2-তে মিলছে। 2 নম্বর যে অপশানটা আছে 3 2 এ প্লাস 7 3 বি, ওটাই হবে সঠিক উত্তর। হ্যাঁ, আশা করছি এগুলো খুব একটা ডিফারেন্ট, তোমাদের কঠিন লাগবে না একদম। নেক্সট আরেকটা তোমাদেরকে কাজ দিচ্ছি, এক্ষুনি করো। এই যে পার্টিকুলার প্রবলেমটা আছে দেখো, বলছে ইফ অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই এ ইকুয়ালস টু 3t স্কোয়ার, ফাইন্ড ভেলোসিটি অফ পার্টিকেল অ্যাট টি ইকুয়ালস টু 3 সেকেন্ড। অ্যাক্সিলারেশন দেওয়া আছে 3t স্কোয়ার, হ্যাঁ
টির মান 3 সেকেন্ডে বলছে ইনিশিয়ালি পার্টিকেল ওয়াজ অ্যাট রেস্ট ভি=0। তাহলে আগে পার্টিকেল রেস্টে ছিল, পরে মোশনে আসছে। এই কন্ডিশনে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, ভেলোসিটি বের করতে হবে, বেগ বের করতে হবে। তোমাদের জন্য 4টা অপশান আছে। অপশান এটা এতে আছে 9 মিটার পার সেকেন্ড, অপশান বিতে আছে 18 মিটার পার সেকেন্ড, অপশান সিতে আছে 27 মিটার পার সেকেন্ড, অপশান ডিতে আছে 30 মিটার পার সেকেন্ড। একদম প্রত্যেকে চেষ্টা করো, আর যারা যারা করতে পারছো বলো। যারা পারছো খুব ভালো, কংগ্রাচুলেশন। যারা পারোনি একটু দেখলে কীভাবে করবে। এর মান দেখো দেওয়া আছে 3t²। চাইছে তোমার কাছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, বেগ বের করতে হবে। এক্ষুনি বলছিলাম ত্বরণ থাকলে বেগ করতে গেলে কী করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে তোমার ভি সমান হবে ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এর জায়গায় মান বুঝাও। আচ্ছা, লিমিট বুঝাতে পারো। 3 সেকেন্ডের সময় 0 থেকে 3 বলতে পারো। 0 থেকে 3 লিমিট পড়বে, টাইমের লিমিট। তাহলে এর জায়গায় হবে 3t² ডিটি, তার লিমিট আছে 0 থেকে 3। তাহলে এখানে সিম্পলি শুধু ইন্টিগ্রেশন করবে, কাজ শেষ। 3টা তো বাইরে পড়েই থাকবে, আর t² ডিটি ইন্টিগ্রেশনের মানে হবে t³/3। t³/3, 3 3 কেটে যাবে। লিমিট আছে 0 থেকে 3। তাহলে এখানে হবে তোমার 3-এর কিউব পড়বে, মানে 3 3 এখানে কেটে যাবে, এখানে পড়বে 3-এর কিউব মাইনাস 0-এর কিউব। তাহলে উত্তর আসবে 27 মিটার পার সেকেন্ড। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো যে ত্বরণ থেকে কীভাবে বেগ বের করতে হয়, একদম শর্টকাট ব্যাপার। তাহলে দেখো, ওভারঅল আমরা এতক্ষণ যা যা সূত্র শিখলাম, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, সেটা একটু সামারি করে লো যে কী কী শিখছো তুমি। আমরা বেগ বের করার সূত্র জানি, ভি সমান হয় ds/dt। ত্বরণ বের করার সূত্র জানি dv/dt। যদি কখনো উল্টা দিকে আসতে হয় বেগ থেকে সরণে, তাহলে করতে হয় তোমাকে ইন্টিগ্রেশন অফ vdt, এস বের করার জন্য। আর যদি ভি বের করতে হয় তাহলে করতে হয় ইন্টিগ্রেশন অফ adt। আর তুমি একদম শর্টকাট নিয়ম কোথাও লাগাতে পারো যে ত্বরণ সমান এ সমান হয় v × dv/ds। এটা সেই কোনাকুনি গুণ করে আসে, যেমন সেই আমরা ত্বরণ এ সমান জানি হয় dv/dt। তাহলে এক্ষেত্রে তুমি চাইলে এভাবে লিখতে পারো, একবার লিখবে dv/ds, আরেকবার আসবে ds/dt। তাহলে ds/dt মানে ভি আসবে ওই জায়গায়, আর dv/dt ds তো আছে, ঠিক আছে। এই মোটামুটি কটা ফর্মুলা জানলে তখন কাজগুলো সব পারতে। এইবার যাব আমরা নেক্সট টপিক, যেটা আমাদের আছে ইকুয়েশন অফ মোশন ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। মানে যদি কোনো বস্তু সমত্বরণে থাকে তার ক্ষেত্রে কি কি ফর্মুলাগুলো কাজে লাগবে বা কাজ কারবার কী হবে সেই সংক্রান্ত। এই ফর্মুলাগুলো প্রত্যেকে নিশ্চয়ই চিনো। প্রথম নম্বর হচ্ছে ভি সমান u+at, এস সমান ut + pt², আর একটা হয় v² সমান u² + 2s। কোনটা কি দেখো পাশে একদম ভালো করে উল্লেখ করে দেওয়া আছে। ইউটা হয় ইনিশিয়াল ভেলোসিটি, ভিটা হয় ফাইনাল ভেলোসিটি, এটা হয় অ্যাক্সিলারেশন। দেখো পাশে পরিষ্কার লিখে দেওয়া আছে, একদম কনস্ট্যান্ট হয়, দেখছো কি। যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কিন্তু কোনো ফর্মুলা ঠিকঠাক নয়, এগুলো একটাও কাজে লাগানো যাবে না। টিতে তো বুঝতে পারছো টাইম হয়, হ্যাঁ, আর এসটা ডিসপ্লেসমেন্ট হয়। চলো একদম নেক্সট একটা প্রবলেম থেকে স্টার্ট করা যাক। সিবিএসসি AIPMT এক্সাম 2010-এ পড়ছিল। বলছে পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, প্রাথমিক বেগ দেওয়া আছে, অ্যান্ড হ্যাজ অ্যাক্সিলারেশন দেওয়া আছে 0.4j ক্যাপ প্লাস 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ। তাহলে বের করতে বলছে ইটস স্পিড আফটার 10 সেকেন্ড। স্পিড বের করতে বলছে, মানে বেগ। চলো বেগ, তার মানে ছিল দেখো এখানে বলে তো দেওয়াই ছিল ইনিশিয়াল ভেলোসিটি, মানে তাহলে নিশ্চয়ই এটা ইউর মান দেওয়া আছে। বের করতে বলছে ভির মান। ভির মান কত হবে বের করতে হবে আফটার 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর। তাহলে টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। প্রত্যেকের চেষ্টা করো। দেখো 4টা অপশান আছে তোমাদের জন্য। 1 নম্বর অপশান আছে 7 ইউনিট, অপশান 2 আছে 7√2 ইউনিট,
অপশান 3 আছে 8.5 ইউনিট, আর 4-এ আছে 10 ইউনিট। 7√2 হবে নাকি? ওটাই তো বেরাইলো। 7√2? হ্যাঁ, বলতে হ্যাঁ ঠিক আছে। যারা এটা পারোনি দেখো, তোমাকে ইউ দেওয়া আছে, ভি বের করতে বলছে, মাঝখানে অ্যাক্সেলারেশন মানে এর মান দেওয়া আছে। তাহলে তুমি যে ফর্মুলা জানো, ভি সমান হয় ইউ প্লাস এটি, প্রত্যেকে জানো ভি সমান ইউ প্লাস এটি হয়। তাহলে ইউর মান দেওয়া আছে দেখো এখানে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা দেওয়া আছে। আর ত্বরণের মান দেওয়া আছে 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ, আর টির মান আছে দেখো 10 সেকেন্ড। তাহলে সিম্পলি গুণ লাগাও, এটা আসবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 10 দিয়ে গুণ করলে ওটা হয়ে যাবে 0.4টা হয়ে যাবে 4, আর 0.3 হয়ে যাবে 3। এবার আমার নিয়ম কি হয়, আইয়ের সঙ্গে আই যোগ হয়, জের সঙ্গে যে যোগ হয়। তাহলে এটা হবে 7i ক্যাপ প্লাস 7j ক্যাপ। এটা বেরালো ভেক্টর ফর্মে। যদি ভেক্টর ফর্ম অপশান থাকতো তাহলে অপশানের সঙ্গে মারতে চাইছে শুধু মান। তাহলে ভেক্টরের মান বের করতে কী করতে হয়, রুট করে স্কোয়ার লাগাইতে হয়। তাহলে ভি সমান হবে √7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাহলে দেখা আসবে 7√2। ঠিক আছে, যেহেতু একক বলা ছিল না তো ইউনিট হবে, মিটার থাকলে মিটার পার সেকেন্ড হতো। একদম হয়তো ডিফারেন্ট ছিল এই কারণে তো কেউ দেখে হয়তো আই ক্যাপ জে ক্যাপ দেখে একটু ভয় পেতে পারে, আদারওয়াইজ কিন্তু কোনো গন্ডগোল হওয়ার না। ঠিক আছে, ওকে নেক্সট। আর একটা দেখো শর্টকাট টেকনিক এখানে বলা আছে, ইম্পর্টেন্ট রুলস ফ্রম ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। কী রুল বলছে দেখো, রুলটা ভালো করে পড়ি। বলছে পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ফ্রম এ টু বি। পাশে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে। হ্যাঁ, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ থেকে বিতে যাচ্ছে কিসে, সমতরণে, ত্বরণটা সেম আছে। এ স্ট্রেট লাইন হ্যাজ ভেলোসিটিজ v1 অ্যান্ড v2 অ্যাট এ অ্যান্ড বি। আচ্ছা, মানে স্টার্টিংয়ের সময় বেগ ছিল v1, আর যখন শেষ করে তখন বেগ হচ্ছে v2। ইফ সি ইজ দ্য মিড পয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি, যদি এমন একটা বিন্দু ধরা যেটা হচ্ছে দুটো বিন্দুর মিডল পয়েন্ট, তাহলে তার ক্ষেত্রে মানে ওই বিন্দুতে বেগ কত হবে, সি বিন্দুর বেগ কত হবে। একদম শর্টকাট টেকনিক হচ্ছে এইটা, যে সিম্পলি রুট করে দুটা বেগের স্কোয়ার মানে যোগ করে স্কোয়ার বাই 2 করে দিলেই কাজ শেষ। যদি কখনো এমন কেস আছে, ধরো বলা হলো যে প্রাথমিক বেগ ছিল এত, অন্তিম বেগ হচ্ছে এত, তাহলে বলা হলো যে এর মধ্যবিন্দুতে বেগ কত হবে। বুঝতে পারছি কি বলছি? তখন আর বেশি খাটার দরকার নেই, সিম্পলি শর্টকাট সূত্র লাগাবে, কাজ শেষ। তাহলে ফর্মুলা ভালো মনে রাখবে, ভি সমান হয় √v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার বাই 2, রুটের মধ্যে। নেক্সট দেখো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার বলা আছে এখানে, এ বডি মুভিং উইথ ভেলোসিটি ইউ ইজ স্টপড বাই অ্যাপ্লাইং দ্য ব্রেক আফটার কভারিং ডিস্টেন্স এস। আচ্ছা, মানে কি বলা হচ্ছে, একটা বডি আসছিল, সেটা ইউ বেগে গতিশীল ছিল, তাকে এখন ব্রেক করে এস দূরত্বে গিয়ে থামানো হলো, এই তো। বলছে ইফ সাম বডি ইফ দ্য সেম বডি মুভস উইথ ভেলোসিটি এ নিউ। আচ্ছা, মানে কি বলছে দেখো, প্রথমে ইউ বেগে যাচ্ছিল, তাকে ব্রেক করায় দেখা গেল এস দূরত্বে গিয়ে থামছে। পরেবারে বলছে বেগ যদি হয় এ নিউ, মানে প্রাথমিক বেগের কিছু গুণিতক, 4 গুণ 5 গুণ 6 গুণ যাই হোক, যদি গুণিতকে থাকে, অ্যান্ড সেম ব্রেকিং ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট, সেই সেম ব্রেকই দেওয়া হচ্ছে, মানে যেই ফোর্সে ব্রেক করা হলো সেই সেম ব্রেকই করবো আমি। দেন ইট উইল কাম টু রেস্ট আফটার কভারিং এ ডিস্টেন্স অফ, তখন তাহলে কত দূরত্বে গিয়ে থামবে। এটা শর্টকাট দেখো, এটা সূত্র বলছে এখানে, কোশ্চেন এখানে অনেক কিছু, কিন্তু শেষমেশ দেখো ফর্মুলা হয় এটা n স্কোয়ার ইন্টু এস হয়। তাহলে শর্টকাট ফর্মুলাটা কী হলো, যত গুণ বেগ বাড়বে তার হচ্ছে দূরত্বটা তার স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হবে। মানে বলার উদ্দেশ্যে এটাই দেখো, ধরো প্রথমবারে বেগ ছিল ধরো 10 মিটার পার সেকেন্ড, তখন ধরো গিয়ে থামতো 5 মিটার দূরে। তাহলে যদি এখন বেগ ধরো 5 গুণ হয়ে যায়, ধরো এখন বেগ আছে 50 মিটার পার সেকেন্ড, তাহলে 5 গুণ হচ্ছে, মানে এখন নিয়ম অনুযায়ী সূত্র হচ্ছে n স্কোয়ার ইন্টু এস হয়, n এর মান 5 হচ্ছে এখানে, তাহলে 5 স্কোয়ার ইন্টু 5 মানে 25 ইন্টু 5 মানে 125 হবে।
আশা করি এটা বুঝতে পারছো, এটা একদম শর্টকাট টেকনিক। এই সূত্র থেকে অঙ্ক তো আসবে, তার আগে আরও একটু থিওরি বলে দিই। এটা হলো, এবার দেখো যে বিষয়গুলো আছে, ইফ ইউ অ্যান্ড ভি আর ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটি, কখন তাহলে দেখো এই সূত্র কিন্তু সবসময় অ্যাপ্লাই করা যায় না, কিন্তু কখনো কখনো যায়। তাহলে জেনারেলি যেটা বাচ্চার মাথায় আসে যে গড় বেগ মানে কি হয়, দুটা বেগের যোগফল বাই 2। হ্যাঁ, আর এমনি ডিসপ্লেসমেন্ট মানে আমরা কি বুঝি, দেখো আমরা এস সমান জানি হয় ভিটি, এখানে ভি বলতে আমি ধরো গড় বেগ ধরছি, অ্যাভারেজ ভেলোসিটি গড় বেগ, তাহলে গড় বেগের মান পেয়েছিলাম আমি এক্ষুনি ভি প্লাস ইউ বাই টি হয়। তাহলে সেই মানটা বুঝিয়ে দিয়েছি, যা সেটা এস সমান হচ্ছে ভি প্লাস ইউ বাই টি বাই 2 ইন্টু টি। ছাড়া এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বাট এগুলো জেনে রাখলে কাজে লাগবে। একটা দেখো প্রবলেম করতে দেওয়া আছে এখানে, সিবিএসসি আইপিএমটি এক্সাম 2008 সালে পড়ছিল। এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন, কোশ্চেনে কি বলছে, পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, মানে স্থির ত্বরণে গতিশীল আছে। বলছে ইট চেঞ্জেস ইট ভেলোসিটি ফ্রম 10 মিটার পার সেকেন্ড টু 20 মিটার পার সেকেন্ড হোয়াইল পাসিং থ্রু এ ডিস্টেন্স 135 মিটার ইন টি সেকেন্ড। তাহলে ভ্যালু অফ টিজ, সময়টা কত বের করতে হবে। তোমাদের জন্য 4টা অপশান আছে। 1 নম্বর আছে 10, হ্যাঁ, আর এগুলো সব সেকেন্ডেই হবে আর কি, 10 সেকেন্ড। 2 নম্বর অপশান আছে 1.8 সেকেন্ড, 3 নম্বর অপশান আছে 12 সেকেন্ড, 4 নম্বর আছে 9 সেকেন্ড। প্রত্যেকে চেষ্টা করো কীভাবে কি করবে, চেষ্টা করো। বেগ চেঞ্জ হবে বলছে, তাহলে নিশ্চয়ই ইউর মান আছে 10, শেষমেশ 20 হবে বলছে, মানে ভির মান আছে 20, এস দেওয়া আছে 135, করো। দেখো এক্ষুনি যে ফর্মুলাটা হলো আমার, এই যে এসের যে ফর্মুলা, এই ফর্মুলা লাগাও, এতই হবে। এস সমান ফর্মুলা ছিল ভি মাইনাস ইউ বাই 2 ইন্টু টি। তাহলে এসের মান আছে 135, ভির মান আছে 20, ইউর মান 10, নিচে 2 হচ্ছে, এদিকে টির মানটাই বেরাবে। তাহলে এটা কত হবে গো, 5 হচ্ছে হিসাব করলে। কোনটা হচ্ছে 9 হবে, 9 আছে। 9 হচ্ছে তো। দেখো এখানে কষলে আসবে তোমার টির মান আসবে 9 সেকেন্ড। 4 নম্বর অপশন যেটা রয়েছে ওটাই হবে সঠিক উত্তর, 9 সেকেন্ড। ভি প্লাস ইউ বাই 2, মানে গড় বেগ বলতে হচ্ছে দুটা বেগের যোগফল বাই 2 করতে হয়। একদম ঘোরতর অন্যায় হয়েছে, হ্যাঁ, এই অন্যায় যেন পরীক্ষায় তোমাদের না হয়, ওই প্লাসকে মাইনাস। এবার দেখো তোমাদের আমি মোটামুটি 3টা সূত্র সম্পর্কে বললাম, আর একটা মনে পড়েছে স্পেশাল সূত্র হতো, সেই সূত্রের কাজটা এখনো বাকি আছে। এই যে ডিস্টেন্স কভার ইন nth সেকেন্ড, মানে nতম সময়ে কত সরণ হবে। আর এই অঙ্কগুলো করতে হচ্ছে তোমার সেই তমর অঙ্ক হলেই, নাম্বার বুঝাইলে nতম। হ্যাঁ, এখানে দেখো অনেক কিছু বলছে, যেমন ধরো বলা হলো 5ম সেকেন্ডে কত যাবে। অ্যাকচুয়ালি তমর অঙ্কগুলো কেন স্পেশাল হয়, মানে সব জায়গায় লাগে না এই কারণে, 5ম সেকেন্ড বলতে ধরো একটা বডি হাঁটা শুরু করছে, একটা লোক হাঁটা শুরু করছে, সে 1ম সেকেন্ডে কতটা গেল, 2য় সেকেন্ডে কতটা গেল, 2য় সেকেন্ডে মানে শুধুমাত্র 2য় 1 সেকেন্ডে। দেখো এখানে বলা আছে 5th সেকেন্ড বলতে এস অফ 5 মাইনাস এস অফ 4 বোঝায়। 4 সেকেন্ড ধরে যা গেছে 5 থেকে সেটা বাদ দিতে হবে, তাহলে 5 নম্বর সেকেন্ডে কতটা গেছে সেটা বেরোবে। এখান থেকে এই বিখ্যাত সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এস এন সমান হয় ইউ প্লাস এ বাই 2 2n মাইনাস 1। এখানে কিন্তু অবশ্যই এটা থাকবে কনস্ট্যান্ট, এটা সব জায়গাতেই। চলো এর কিছু প্রবলেম, তার আগে কিছু আরও শর্টকাট টেকনিক এখানে দেওয়া আছে। আচ্ছা এই প্রশ্নটা দেখি করো, এটা
একটা কোশ্চেন, এটা সিবিএসসি আইপিএমটি 2008 সালের প্রশ্ন। কোশ্চেনে বলছে দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট অ্যান্ড মুভিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন থার্ড সেকেন্ড ইজ। থার্ড বলছে মানে কী সূত্র লাগবে? তম সূত্র লাগাও। থার্ড বলছে মানেই মনে রাখবে এখানে nth সেকেন্ডের গল্প আছে। বলো। স্যার 10/3 10/3 আর কে করতে পারছো? 10/3 ঠিক আছে, 10/3 হবে। এক্ষুনি যে এসএন এর সূত্রটা বললাম জাস্ট বুঝালেই কাজ হবে। যারা পারোনি দেখা করে দিচ্ছি আমি। তোমার এসএন এর ফর্মুলা হয় u প্লাস a/2 2n মাইনাস 1, এই তো। ইউর মান কত ছিল এখানে? রেস্ট থেকে মানে 0 থেকে স্টার্ট করতেছে, তাহলে ইউর মান 0। ত্বরণ আছে 4/3, তাহলে 4/3 নিচে 2 আছে একটা। থার্ড সেকেন্ড মানে n এর মান 3, তাহলে 3 দিয়ে 6 মাইনাস 1, তাহলে 5 হবে। 5 4 20, 20 আর নিচে হচ্ছে তোমার 3 2 6, তাহলে 20 থেকে নিচে 2 কাটবে, 10-এর 3 উত্তর একদম। 3 নম্বর অপশানটা উত্তর হবে, এটা ছিল 3 নম্বর অপশান, 10-এর 3, এটাই হবে সঠিক উত্তর। যারা করতে পারছো প্রত্যেককে অনেক অনেক কংগ্রাচুলেশন। এবার দেখো এখানে একটা গ্রাফিক্যাল ব্যাপার দেওয়া আছে, যেটা আমরা অলরেডি একটু আগেও বলছিলাম যে এসটি গ্রাফ থাকলে সেখানের স্লব মানে নতি বের করলেই ট্যান থিটা হয় আর ওখান থেকে বেগ পাওয়া যায়। আর নিচে দেখো কিছু স্পেশাল কেস বলা আছে কোন গ্রাফে কেমন কি নেচার হবে। স্ট্রেট লাইন মানে কি হবে? স্লব থিটার মান 0, তাহলে ট্যান 0 মানে কি হবে? ট্যান 0 মানে 0, তাহলে বেগও হবে 0। আর যদি সার্টেন কোনো অ্যাঙ্গেল করা থাকে থিটা অ্যাঙ্গেলে, এটা সাডেনলি বাড়তিছে মানে কি হবে? এর হচ্ছে স্লপটা কনস্ট্যান্ট হবে, মানে বেগটা হবে কনস্ট্যান্ট। এসটি গ্রাফের স্লপ মানে বেগ বোঝায়। নিচে দিকে নামতেছে মানে কি হবে? স্লপ হবে নেগেটিভে, তাহলে ক্ষেত্রে বেগ হবে কিন্তু মাইনাস মানে কি বোঝায়? পার্টিকেল তাহলে নিশ্চয়ই মন্দনে আছে, এখানে রিটার্ডেশন কাজ করতেছে। আচ্ছা, এবার দেখো এখানে আরও একটা শর্টকাট ফর্ম দেওয়া আছে, এগুলো কাজে লাগলেও লাগতে পারে। ধরো গ্রাফ আছে এইরকম, আস্তে আস্তে করে উপর দিকে ওঠার একটা প্রবণতা এইভাবে, তাহলে এখানে কি হবে? তোমার আস্তে আস্তে করে বেগ বৃদ্ধির হারটা বাড়তিছে, তাহলে এখানে নিশ্চয়ই ত্বরণটা হবে গ্রেটার দেন 0, 0 নয়। এবং উপর দিকে উঠতেছে মানে কি? ত্বরণটা এখানে প্লাসেই হবে, তার মানে হচ্ছে বেগটা এখানে বাড়তিছে। যদি এমনটা হয় গ্রাফটা গ্র্যাজুয়ালি এভাবে ডিক্রিজ করতেছে, দেন কিন্তু তাহলে এটা এর মান হবে লেস দেন 0, আর এর মান লেস দেন 0 মানে হচ্ছে এর মান নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে ভেলোসিটি ডিক্রিজিং, বেগ আস্তে আস্তে করে কমা শুরু হবে। এবার হ্যাঁ, ওই সেম গল্প আবার দেখো এখানে লেখা আছে, এগুলো আমি আর বেশি বলতে চাইনি। হ্যাঁ, এখানে দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, এই যে অংশটা। ধরো ভিটি গ্রাফ আছে, গ্রাফটা অদ্ভুত, প্রথমে স্ট্রেট ছিল, হঠাৎ করে আবার অন্য ফেজে চলে আসছে, এদিকে চলে আসছে, আবার বেড়ে একদম আবার ম্যাক্সিমাম উঠে গেছে। তাহলে এখানে কখন মানে এখানে সরণ কেমন হবে আর দূরত্ব কেমন হবে? মনে রাখবে যেহেতু সরণটা ভেক্টর রাশি হয়, তাই এই অক্ষের উপরে থাকলে প্লাসে হবে, অক্ষের নিচে থাকলে মাইনাসে হবে। তার জন্য দেখো এই ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা সরণ বলি, সরণটা হচ্ছে উপরে a1টা আছে প্লাসে আছে, a2 আছে মাইনাসে, তাই মাইনাস হচ্ছে, a3 আবার উপরে আছে মানে প্লাসে হচ্ছে। আর ডিস্টেন্স মানে কি? তো স্কেলার কোয়ান্টিটি, আর প্লাস কি আর মাইনাস কি সব প্লাস, তাহলে সিম্পলি সবগুলো যোগ হয়ে যাবে। এখানে সেই গল্প আবার আছে, এই গ্রাফ আমরা আগেও করছিলাম একবার, এটি গ্রাফের, এগুলোর বলার দরকার নেই। একটা প্রবলেম দেওয়া আছে, এটা চেষ্টা করো। আমার মনে হয়, আচ্ছা প্রবলেমটা পড়ি দেখো। বলছে এ কার অ্যাক্সিলারেটস অ্যাট 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফ্রম রেস্ট, দেন ইট রিটার্ডস অ্যাট 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে প্রথম হচ্ছে ত্বরণ ছিল, গাড়িটার ত্বরণ ছিল 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পরে বলছে আবার মন্দন কাজ করতেছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
হ্যাঁ, অ্যান্ড কাম টু রেস্ট, সে তো হবেই। গাড়ি একবার ত্বরণ নিয়ে যাবে, সে ব্রেক করে তাকে থামতে হবে। কোশ্চেন বলছে ইফ টোটাল টাইম টেকেন ফর জার্নি ইজ 20 সেকেন্ড, মানে একদম স্টার্টিং থেকে শুরু করে একদম ব্রেক করে থামা পর্যন্ত ওভারঅল সময় লাগছে 20 সেকেন্ড, তাহলে ফাইন্ড, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো সব প্রশ্ন, এগুলো অপশান নয়। প্রথম বের করতে বলছে সর্বোচ্চ বেগ কত হবে, ম্যাক্সিমাম বেগ, তারপর হচ্ছে গড় বেগ কত হবে, তারপর সরণ চাইছে 20 সেকেন্ড পর কত দূরে গিয়ে থামবে ওটা, আর এটা বলছে টাইম ফর অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন, মানে কতক্ষণ ধরে ত্বরণে ছিল, কতক্ষণ ধরে মন্দনে ছিল। টোটাল সময় তো 20 বলছে, 20 মধ্যে কত কত করে ভাগ হবে, এই কাজগুলি করতে হবে। এর জন্য যখন এই ধরনের কাজ আসবে, দেখবে রাস্তার কখনো হচ্ছে ত্বরণে আছে, কখনো মন্দনে নাদ দিচ্ছে, এই ধরনের কাজ করার জন্য শর্টকাট যে সূত্রগুলো একদম মনে রাখবে, ডাইরেক্ট সূত্র লাগাবে। দেখো নিচে এখানে আলফা বিটা, আলফা বিটা বলতে আলফাটাকে ধরছে ত্বরণ, বিটাটাকে হচ্ছে মন্দন, ঠিক আছে, অ্যাক্সিলারেশন রিটার্ডেশন। এই সূত্রগুলি মনে রাখলে দেখা একদম কাজ হয়ে যাবে। আগে সূত্রগুলো করে লো, তারপর সেই ম্যাথটা করতে যাবে। বলছে পার্টিকেল অ্যাক্সিলারেটস ফ্রম রেস্ট ফর টাইম t1, ফর টাইম t1 অ্যাট কনস্ট্যান্ট রেট আলফা, মানে t1 সময় ধরে ধরো ত্বরণে ছিল, দেন রিটার্ডস অ্যাট কনস্ট্যান্ট রেট বিটা ফর টাইম t2, পরে ধরো t2 সময়ের জন্য সে মন্দনে ছিল, অ্যান্ড কাম টু এ রেস্ট, শেষমেশ তো স্থির হয়ে যাবে বলছে। তাহলে সর্বোচ্চ বেগ বের করার সূত্র হয় এইটা, আলফা t1 সমান বিটা t2। পাশে দেখো ডায়াগ্রামটা সুন্দর করে বলা আছে একদম। প্রথম দিকে ত্বরণ আছে মানে কি, বেগ আস্তে আস্তে করে বাড়বে, বেড়ে বেড়ে ম্যাক্সিমাম হবে, এবার তারপর তোমাকে ব্রেক করে করে কী হবে, একদম বেগ একটা সময় গিয়ে 0 হয়ে যাবে। এই সময়টা হচ্ছে t1 এতটা, বাকি রাস্তাটা t2। তাহলে সর্বোচ্চ বেগ বেরোনোর সূত্র কী বললো এখানে, আলফা t1 সমান বিটা t2। তাহলে এখানে ওভারঅল যদি তোমাকে বলা হয় যে ত্বরণ মন্দনের এফেক্টিভ ভ্যালু কত হবে, তার যদি ফর্মুলা বের করতে হলে হবে আলফা বিটা বাই আলফা প্লাস বিটা। ফর্মুলাগুলো একটু নোট ডাউন করে রাখো, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা কিন্তু এগুলো, এগুলো মনে রাখলে কিন্তু বহু মিনিটের প্রশ্ন অনেক কম সময় হয়ে যাবে। তারপরে বলছে সর্বোচ্চ বেগ, স্যার সেকেন্ডটা কি? এ ইফেক্টিভ, মানে একবার ত্বরণ হচ্ছে একবার মন্দন হচ্ছে, ওদেরকে নিয়ে ওভারঅল। তাহলে তুমি চাইলে ভি ম্যাক্সের ফর্মুলা এটাও লাগাতে পারো, ওই এ এফেক্টিভ ইন্টু টি। তুমি দেখো পার্টিকুলার যে প্রবলেমটা দেওয়া ছিল সেখানে দেখো আলফা বিটার মান দেওয়া আছে, মানে ত্বরণের মান আর মন্দনের মান দেওয়া ছিল, তাহলে ওখান থেকে তুমি পেয়ে যাবে এ ইফেক্টিভ। আর এই টোটাল টাইম তো দেওয়া আছে 20 সেকেন্ড দেওয়া ছিল, তাহলে এই দুটার মান বসে কিন্তু তুমি সর্বোচ্চ বেগ পেয়ে যাবে। আর গড় বেগের রাশিমালাটা হয় ম্যাক্সিমাম বেগ বাই 2, একদম শর্টকাট ফর্মুলা। আর কত দূরে গিয়ে থামবে এসের মান যদি বের করতে হয়, এস সমান হবে হাফ অফ এ ইফেক্টিভ ইন্টু টি স্কোয়ার, কারণ এস সমান তুমি জানো হয় এ টি স্কোয়ার হয়, হাফ এ টি স্কোয়ার হয়, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে, সেখান থেকে আসবে এটা। তাহলে এই ফর্মুলাগুলো একটু মনে রেখে এই অঙ্কটাতে বসে দেখো কাজগুলো হয়ে যাবে, এবং প্রত্যেকে করে বলো কত করে মান হচ্ছে, ভি ম্যাক্স কত হচ্ছে, ভি অ্যাভারেজ কত হচ্ছে, এস কত হচ্ছে বলো। আচ্ছা যারা করতে পারো নি একটু করে দিই দেখো। প্রথম কি চাইছে, ভি ম্যাক্স কত হবে, আমাকে বলো ভি ম্যাক্সের ফর্মুলা এখনই কী দেখছিলে তুমি, এতে কাজ হবে ভি ম্যাক্স। ভি ম্যাক্সের দেখো ফর্মুলা ছিল, হ্যাঁ, এ ইফেক্টিভ ইন্টু মোট সময় টি। তাহলে আগে তোমার কাজ হবে, আগে এ ইফেক্টিভটা বের করলো। এ ইফেক্টিভ যদি বের করতে হয় তার ফর্মুলা কী ছিল, আলফা বিটা বাই আলফা প্লাস বিটা, নাকি ছিল তো এটা? আলফার মান মধ্যে ত্বরণের মান কত 6, আর এটার মান 3, নিচে হবে 6 প্লাস 3, তাহলে উপরে 6 3 18, নিচে 9, তাহলে 2 হবে নিশ্চয়ই, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এই মানটা এখানে বসাও, এ ইফেক্টিভ হচ্ছে 2, তার সঙ্গে টি হচ্ছে 20, তাহলে উত্তর হবে 40 মিটার পার সেকেন্ড। তাহলে 40 মিটার পার সেকেন্ড হবে সর্বোচ্চ বেগ। নেক্সট কোশ্চেন কি আছে, গড় বেগ ভি অ্যাভারেজ। বির কাজটা এখানে করে দিই দেখো, গড় বেগ যদি করতে হয় সূত্র কী ছিল, ম্যাক্সিমাম বেগের অর্ধেক, ভি ম্যাক্স বাই 2, তাহলে হবে 40/2, মানে
20 মিটার পার সেকেন্ড। সমস্যা কোনো নেই, একদম ক্লিয়ার। 3 নম্বর কোশ্চেন কি আছে, সরণ বের করা। সরণের সূত্র কি হয় বলো? সিতে আছে সরণ, এসের ফর্মুলা দেখো হয় হাফ অফ এ ইফেক্টিভ ইন্টু টি স্কোয়ার। তাহলে মান বসাও, হাফ তো হাফ থাকবে, আর ইফেক্টিভ 2 বেরাইছে, আর টি স্কোয়ার ছিল 20 স্কোয়ার, তাহলে 2 2 কেটে যাবে, সিম্পলি 20 স্কোয়ার মানে 400 উত্তর, 400 মিটার হবে। এত দূরে গিয়ে তাহলে থামবে, এটা পরিষ্কার একদম। আর একটা প্রশ্ন বাকি আছে 4 নম্বরে, টাইম ফর অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন, মানে ত্বরণ কত সময় ছিল আর মন্দন কত সময় ছিল। তাহলে দেখো এর জন্য দেখো প্রথম যে সূত্রটা ছিল ভি ম্যাক্স সমান হচ্ছে আলফা টি ওয়ান, মনে পড়ে? ডির উত্তরটা হবে, ফর্মুলা দেখো আছে ভি ম্যাক্স সমান হচ্ছে আলফা টি ওয়ান, এইটা। তাহলে এখান থেকে তুমি টি ওয়ান পেয়ে যাবে। টি ওয়ান কত হবে? ভি ম্যাক্স বাই আলফা, ভি ম্যাক্স বাই আলফা। সর্বোচ্চ বেগ কত বেরাইছে? সর্বোচ্চ বেগ 40 বেরাইছে, বাই নিচে 6 হবে, তার কত আসবে কষলে? হ্যাঁ পয়েন্টে তো আসবে, হ্যাঁ মানে 20/3 আসবে আর কি, 20/3 আসবে অত সেকেন্ড। এটা টি ওয়ান বেরালো, তাহলে টি টুও বেরাবে একই রকমভাবে, টি টু বেরাবে ভি ম্যাক্স বাই বিটা আসবে নিচে, বিটা, তাহলে সেটা আসবে 40/3, হ্যাঁ এত সেকেন্ডই হবে 40/3। এইভাবে তুমি এই ধরনের একটা পথে ত্বরণ মন্দন সহ যদি মোশন হয় তার তুমি কাজ কারবারগুলো করতে পারবে। খুব ভালো প্রশ্ন। আচ্ছা এখানে দেখো ওই কনসেপ্ট থেকে আরেকটা বোধহয় প্রবলেম এখানে দেওয়া আছে, এটা পড়ছে তোমার একদম বহু বছর আগে, 1994 সাল, তখন আমরা জন্মাইনি। আচ্ছা কোশ্চেনটা পড়ি শোনো, বলছে এ কার অ্যাক্সিলারেটস ফ্রম রেস্ট অ্যাট এ কনস্ট্যান্ট রেট আলফা। তাহলে আবার সেই প্রথমে ত্বরণ দেওয়া আছে, স্থির অবস্থা থেকে ত্বরণে যাচ্ছে ফর সাম টাইম আফটার হুইচ ইট ডি কী আছে গো, এটা অ্যাকচুয়ালি ডি অ্যাক্সিলারেট হওয়ার কথা ছিল, হ্যাঁ, অ্যাট এ কনস্ট্যান্ট রেট বিটা অ্যান্ড কাম টু রেস্ট ইফ the total time appear is t, then the maximum velocity acquired by the car is। এখানে তোমাকে বলেনি যে তুমি হচ্ছে মান বের করো, শুধু ফর্মুলা আকারে রাখলেই হবে। কী বের করতে বলছে? সর্বোচ্চ বেগ বের করতে বলছে। তাহলে এক্ষুনি করাইছিলাম, সর্বোচ্চ বেগের রাশিমালা কী হয়? ভি ম্যাক্স, ভি ম্যাক্স সমান হয় সেই ই এফেক্টিভ, মনে পড়ে, সরি এ এফেক্টিভ, এ ইফেক্টিভ ইন্টু টি। এখানে টাইমটা স্মল টি বলছে, কোনো সমস্যা নেই। এবার এ এফেক্টিভের মান কি হয়? আলফা বিটা বাই আলফা ওয়ান প্লাস বিটা বিটা, তাহলে এখানে তো আছে আলফা বিটা আকারে, কোনো সমস্যা নেই। তাহলে উপরে হবে আলফা বিটা, নিচে হবে আলফা প্লাস বিটা ইন্টু বাইরে টি আছে, তাহলে এটাই উত্তর হবে। কোনটা মিলছে? শেষেটা মিলছে নাকি এইটা? এটাই হবে একদম সঠিক উত্তর। মোটামুটি দেখো তাহলে আমাদের ওই ভেলোসিটি, হ্যাঁ এই কাজটা মিটে গেল। এবার একদম লাস্ট টপিকে যাব, যেটা হবে তোমার, যাকে আমরা বলি লম্ব অভিমুখে গতি আর কি, উল্লম্ব গতি যাকে বলি আমরা, ভার্টিক্যাল মোশন, মোশন আন্ডার গ্র্যাভিটি। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে একটু বলে দেই, ঠান্ডা মাথায় শুনো। 1 নম্বরে বলছে জির মান যেন 9.8 হবে, হ্যাঁ, ফর পয়েন্ট নিয়ার আর্থ সারফেস। যদি বলা থাকে যে পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত বিন্দুর জন্য, তাহলে জির মান চোখ বুঝে একদম 9.8 বসাবে। জির মান 10 বসাবে, হ্যাঁ, যদি সহজে ক্যালকুলেশন করতে হয় শুধুমাত্র এর জন্য। আদারওয়াইজ কিন্তু যদি ধরো কোথাও 9.8 উল্লেখ থাকে, তাহলে একদম কনফার্মলি তোমার 9.8 ইউজ করতেই হবে, কোনো কথা নেই। না থাকলে 9.8 করতে হবে। আর যদি দেখো যে ক্যালকুলেটার ইউজ নেই, করতে হবে কম সময়ে, তখন তুমি 10 ধরতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার তোমাদের বোর্ডের এক্সামে ধরো তোমাদের ক্যালকুলেটার অ্যালাউ থাকে, তখন কিন্তু 9.8 ধরতে হবে বোর্ডের এক্সামে, ওদের বোর্ডের এক্সামে। হ্যাঁ আচ্ছা, একদম দেখো শেষ পয়েন্ট বলছে 1 ডাইমেনশনাল মোশন আন্ডার গ্র্যাভিটি হলে মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হবে। সে তো অবশ্যই, ধরো একটা ঢিল যদি উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে সে তো জি ত্বরণেই পড়বে, তাহলে জি কনস্ট্যান্ট হয়,
তাহলে সে হবে মোশন আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। শুধু সিম্পলি এর জায়গায় জি বুঝবে, এটা মেন ব্যাপার, এর জায়গায় জি বুঝবে। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে ট্রাম বলতে কিছু সাইন কনভেকশন করছে, কখন কোনটা প্লাসে হবে কখন কোনটা মাইনাসে হবে, যেগুলো বাচ্চাদের কিন্তু বুঝতে খুব অসুবিধা হয়। যেমন দেখো ডিসপ্লেসমেন্ট বলছে প্লাস কখন হবে, ইফ ফাইনাল পজিশান ইজ অ্যাবাভ ইনিশিয়াল পজিশান। প্রাথমিক অবস্থা থেকে যদি উপরে হয় তাহলে সেটা প্লাসে হবে সরণ, আর যদি প্রাথমিক অবস্থায় নিচে হয় তাহলে মাইনাসে হবে। ভেলোসিটির জন্য দেখো বলছে যদি উপর দিকে বেগ হয় সে বেগ হবে প্লাসে, ডাউনওয়ার্ড বেগ হলে হবে মাইনাসে। জির মান কিন্তু বাবু, হ্যাঁ অ্যাক্সেলারেশন এ অলওয়েজ জি, এখানে জির মান কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এই যে নিচের দিকে পড়তেছে এর ক্ষেত্রে কিন্তু জি হবে প্লাসে, আর যদি উপর দিকে ছোড়া হয় তাহলে হবে মাইনাস জি। মনে পড়ে গেল? মোশন যদি উপর দিকে হয় অপোজিট টু দ্য গ্র্যাভিটি, দেন এর জায়গায় বসবে মাইনাস জি, আর যদি গ্র্যাভিটির দিকে বস্তু পড়ে তাহলে ওটা হবে এর জায়গায় হবে জি প্লাস জি। আচ্ছা, এখানে দেখো আরও কিছু কনসেপ্ট দেওয়া আছে। এখানে বলছে পার্টিকেল ড্রপ ফ্রম হাইট এইচ, মানে উপর থেকে ছাড়া হয়েছে, ঠিক আছে, শর্টকাট নিয়ম বলা আছে এখানে। রিচেস গ্রাউন্ড ইন টি, মানে কত সময় পর নিচে পড়বে বা কত বেগে শেষমেশ পড়বে, সেগুলো বের করে একদম শর্টকাট দেখুন সূত্র দেওয়া আছে একদম। টাইমের সূত্র হচ্ছে √2h/g। তাহলে তোমাকে যদি বলা থাকে ধরো একটা কোনো বস্তুকে কোনো টাওয়ারের উপর থেকে বা কোনো বাড়ির ছাদ থেকে নিচে দিকে ছাড়া হলো, তাহলে প্রশ্ন হচ্ছে বলা হলো যে কত সময় পর নিচে পড়বে, তাহলে তোমাকে শুধু জানতে হবে ঘরের হাইট কত, জির মান তো তুমি জানো 9.8 বা 10 ধরবে, কাজ হয়ে যাবে। তাহলে ফর্মুলা হচ্ছে টি সমান ফর্মুলা মনে রাখবে তাহলে √2h/g, আর কত বেগে পড়বে শেষমেশ তার ফর্মুলা হবে v সমান √2gh। একদম এটা হচ্ছে নিচে পড়ার। দেখো ওই ফর্মুলাগুলো এখানে কোষেও দেওয়া আছে, আর খুব একটা বুঝতে অসুবিধাও হবে না। দেখো একদম সিম্পলি ব্যাপার, প্রথমে এস সমান ইউটি প্লাস হাফ টি স্কয়ার লাগাইছে, ওখান থেকে এবার এসের জায়গায় কেন মাইনাস এইচ হচ্ছে, এটা আমি তোমাকে বলছিলাম সেই সাইন কনভেনশনে বলছিলাম যে যেখান থেকে ছাড়া হবে তার নিচে থেকে হলে মাইনাস হবে এসের মান, তাহলে হাইট হবে মাইনাসে, হ্যাঁ, আর প্রাথমিক বেগ 0 হচ্ছে, ইউর মান 0 হয়ে যাবে, এর জায়গায় মাইনাস জি বসবে, বসে দিছে, আর যদি কষলে তোমার কাজ হয়ে যাবে, এখান থেকে টির মান চলে আসবে √2h/g। একই রকমভাবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2h থেকে তুমি পাবে ভি সমান √2gh। ছাড়ো, এবারে যদি উপর দিকে ছোড়া হয় তখন তাহলে কি কাজ হবে, বলছে স্টোন থ্রোন, দাঁড়ান, a stone thrown vertically upward with velocity u reaches up to maximum height h, হ্যাঁ, দেন কত টাইম লাগবে, ধরো নিচে থেকে উপর দিকে ছুঁড়া হলো তখন কত সময় পর উপরে পৌঁছাবে, তার ফর্মুলা হচ্ছে u/g, আর তার কত হাইটে পৌঁছাবে সেই ফর্মুলা হচ্ছে u²/2g। এগুলো দেখতে মিউর মতো লাগছে কিন্তু আসলে ইউ এগুলো, হ্যাঁ, প্রাথমিক বেগ ইউ, কত বেগে ছুটছে তার উপর নির্ভর করছে। ওই কাজটাই দেখো নিচে আরেকবার এখানে করে দেওয়া আছে, মানে প্রুফ করা আছে আর কীভাবে কী কাজগুলো হবে। ভি সমান ইউ প্লাস এটির ফর্মুলা থেকে তুমি পেয়ে যাবে টি সমান হয় v/g, আর ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2h থেকে পেয়ে যাবে তুমি এখান থেকে এইচ এর মানটা পাবে u²/2g। এগুলো খুব একটা সমস্যার নয়। তাহলে চলো, অনেক থিওরি পড়ছো, অঙ্ক না করলে কিন্তু থিওরি কখনো ক্লিয়ার হয়নি একদম। নেক্সট তাহলে এই প্রবলেমটা করো, এটা পড়ছে সিবিএসসি AIPNP 2011 সালে। বলছে বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য টপ অফ এ টাওয়ার অফ 20 মিটার হাইট ড্রপস এ স্টোন। কী বলছে, একটা টাওয়ারের উপরে আছে 20 মিটার উঁচা, উপরে আছে, সেখান থেকে একটা ঢিলকে জাস্ট ছেড়ে দিয়েছে। অ্যাজিউম করতে বলছে জি এর মান 10 ধরে এলো, তোমাদের খান্ডি কমিয়ে দিল। কোশ্চেন বলছে দ্য ভেলোসিটি উইথ হুইচ ইট হিটস দ্য গ্রাউন্ড ইজ, কত বেগে নিচে এসে পড়বে। জেনারেলি তোমরা কষে কষে করতে পারো কিন্তু তাতে সময় খেয়ে যাবে,
এই যে তোমাদেরকে শর্টকাট কিছু সূত্র বলা ছিল, পড়ার সময় কত বেগে পড়বে তার ফর্মুলা হয় রুট ওভার কী ছিল 2gh ছিল, এই যে উপরের দিকে ফর্মুলা ছিল যখন পড়া হয় যে এইখানে ছিল ভি সমান হয় রুট ওভার 20 মিটার 2gh। স্যার 20 হবে 20 হবে। 20 মিটার। প্রত্যেকে আচ্ছা 20 বেরিয়েছে। হ্যাঁ 20 হবে। ফাইনাল বেগের রাশিমালা কি যারা দেখো পারোনি, ফর্মুলা কি হয় 2gh হয়, তাহলে 2 ইন্টু জির মান 10, এইচের মান কত ছিল 20, তাহলে কতটা দেখো আসবে এটা 20 মিটার পার সেকেন্ড। তোমরা সূত্র কষে কষে করতে পারো, সেগুলো বোর্ডের এক্সামে করবে। আর যদি এমসিকিউতে পড়ে তাহলে কিচ্ছু দরকার নেই, একদম এই শর্টকাট ফর্মুলা লাগাবে, কাজ হবে। ঠিক আছে, চলো নেক্সট একটা দিই। এবার বলছে পার্টিকেল ইজ প্রজেক্টেড আপ উইথ ইনিশিয়াল স্পিড ইউ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড ফ্রম দ্য টপ অফ দ্য বিল্ডিং অ্যাট t equals to 0. At time t equals to 5 seconds, the particle strike the ground. Find the height of the building. বিল্ডিংয়ের হাইট বের করতে হবে, ঢিলটা উপর দিকে ছুটছে, এই তো। এটা প্রত্যেকে তোমরা বাড়িতে চেষ্টা করো, চেষ্টা করে কমেন্ট করে বলবে এর উত্তর কত হয়। আর একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, সেটাও তোমরা করবে হোমওয়ার্ক। হ্যাঁ, এই প্রবলেমটা এটা তোমাদের থাকছে হোমওয়ার্ক, এর তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই প্রবলেমটা করে রাখবে। বলছে ইফ এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ স্পিড ইউ, দ্য ডিস্টেন্স কভার ডিউরিং দ্য লাস্ট সেকেন্ড অফ ইটস এসেন্ট ইজ। এসেন্ট আর ডিসেন্ট দুটো ব্যাপার হয়। এসেন্ট মানে হচ্ছে যখন উপর থেকে উঠে দিস ইজ এসেন্ট, নিচে থেকে পড়লে ডিসেন্ট, যেটাকে বাংলায় বলা হয় ঊর্ধ্বারোহণ আর অবরোহণ, নাকি বলে? আরোহণ অবরোহণ বলে। যাই হোক, তোমাদের একটা হোমওয়ার্ক থাকছে, প্রত্যেকে চেষ্টা করবে। আজ তাহলে এতটাই, তোমরা প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশান নাও আর বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ।